এই ছেলেটাকে দেখতেছেন, তার নাম শিবা। বয়স এখন 25 বছর হয়ে গিয়েছে, কিন্তু এখনও তার কোথাও চাকরি হয়নি। এমনকি অনেক আগেই সে লেখাপড়াও ছেড়ে দিয়েছে। কলেজ থেকে বের হওয়ার পর গত 4 বছর ধরে সে বেকার হয়েই পড়ে আছে। সে আইটি সেক্টরে একটা চাকরি খোঁজার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে প্রত্যেকবার সে ফেইল হয়েছে। কোথাও কোনো চাকরিতে সে পাশ হতে পারেনি। আর হ্যাঁ, প্রত্যেকটা বাবার মতো শিবার বাবাও তাকে এই নিয়ে খোঁটা দেয় যে এত বড় হয়েছিস, আজ পর্যন্ত একটা টাকা কামাই করে দেখতে পারলি না। আর দেখো কাণ্ড, এমন এক পরিস্থিতিতে শিবা তার পরিবারকে জানায় যে সে নাকি একটা মেয়েকে খুব পছন্দ করে, তাই তারা যেন মেয়ের বাবার সাথে কথা বলে তার বিয়েটা করিয়ে দেয়। আর হ্যাঁ, এমন পরিস্থিতিতে হয়তো বা আপনার আমার পরিবার হলে জুতা খুলে মারতো, কিন্তু এখানে শিবার বাবা উল্টা তাকে নিয়ে মজা করে। সে বলে, আরে তোর মতো বেকার ছেলেকে কোন বাপ তার মেয়ে দেবে? কিন্তু সেখানে শিবার মা আবার তার সাপোর্ট নিয়ে কথা বলে, আরে বিয়ে করিয়ে দিলে মাথায় এমনি দায়িত্ব আসবে, তখন একটা না একটা উপায় চলেই আসবে। কিন্তু তখনই শিবার বাবা আরও বলে ওঠে, আচ্ছা তোর কথা না হয় আমি মেনেই নিলাম, আমি তোর কথায় রাজি, হ্যাঁ আমি মেয়ের বাবার সাথে কথা বলতে যাব, কিন্তু একটা শর্ত আছে। আমি তাদেরকে প্রথমবারেই বলে দেব যে আমার ছেলে কোনো চাকরি করে না, 4 বছর ধরে বেকার হয়ে পড়ে আছে। যা শুনে শিবা তাতেই রাজি হয়ে যায়। তারপর অপরদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যার কথা শিবা বলছিল। মেয়েটার নাম শ্রুতি। গত 2 বছর ধরে শিবার সাথে সে রিলেশনে আছে, আর এখন তারা একে অপরকে বিয়ে করতেও রাজি। যার কারণে যেমনটা কথা হয়েছিল, শিবার বাবা মা শ্রুতিদের বাসায় তাদের ছেলের বিয়ে নিয়ে কথা বলতে আসে। আর ভাই, যেমন কথা ছিল তেমনটাই হয়। কথাবার্তার একদম শুরুর দিকেই শিবার বাবা শ্রুতির বাবাকে জানিয়ে দেয় যে দেখেন মশাই, আমার ছেলে কিন্তু কোনো কাজকাম করে না, অকর্মা একটা ছেলে, 4 বছর ধরে বেকার হয়ে পড়ে আছে। কিন্তু এই কথা শুনেও শ্রুতির বাবা একদম স্বাভাবিক থাকে। সে বলে, আরে সমস্যা নেই বিয়ান সাহেব, চাকরির একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে, আপনার ছেলেকে আমার খুব পছন্দ হয়েছে। আর এই কথা শুনে শিবার বাবাও একদম অবাক হয়ে যায়। তবে এর পেছনে একটা কারণ রয়েছে। শ্রুতির বাবা বাইরে একান্তে শিবার বাবাকে বিষয়টা খুলে বলে, আসলে শ্রুতির মা বিশাল সময় যাবৎ একজন ক্যান্সার পেশেন্ট হয়ে ভুগছে। আর কথাটা খারাপ হলেও সত্য যে ডাক্তার তাদেরকে জানিয়ে দিয়েছে শ্রুতির মা হয়তো বা আর বেশি দিন বাঁচবে না, তাই তার একটা শেষ ইচ্ছা পূরণ করার জন্যই এত সহজে মেনে নেওয়া। আর তাছাড়াও আপনার ছেলেকে আমার আসলেও খুব পছন্দ হয়েছে। শ্রুতির মা নিজের মেয়ের বিয়েটা দেখে যেতে চায়, তার মেয়ে খুশি থাকবে এটা সে দেখে যেতে চায়। তাছাড়াও শ্রুতি এখন আইআইটিতে কাজ করে, তো আশা করি বিয়ের পর সংসার চালানোর বিষয়টাতে কোনো সমস্যা হবে না। ততদিনে শিবাও একটা না একটা ব্যবস্থা করে ফেলবে। বাহ, এমন শ্বশুর আল্লাহ ঘরে ঘরে বানাক। তারপর এভাবেই ধুমধাম করে তাদের বিয়েটা হয়ে যায়। আর তাদের প্রথম রাতেই শ্রুতি শিবাকে বলে যে এখন থেকে নাকি তারা পরিবার থেকে কোনো খরচ নেবে না। তাদের পরিবার তাদেরকে ছোট থেকে অনেক কষ্ট করে বড় করেছে, আর যেহেতু তাদের একটা নতুন জীবন শুরু হলো, তাই এখন থেকে তারা দায়িত্ব নিতে শিখবে। আর তার এমন কথা শুনে শিবাও তার কথায় সম্মতি জানায়, কিন্তু সে কি করবে কিছু বুঝতে পারে না, কারণ সে তো একদম বেকার। কিন্তু তার পরবর্তীতে শ্রুতির বাবা তাদের দুজনকে একটা সুন্দর ফ্ল্যাট গিফট করে, যা দেখে শিবার বাবা শিবাকে বলে, বাহ ভালোই তো, বিয়ে করে লাইফটাই সেট করে ফেললি। আমরা তো আমাদের দিনে এসব কিছুই পাইনি, আমাদের কপালটাই খারাপ ছিল। বলা যায় তার কথাবার্তার মধ্যে কিছুটা ইনসাল্ট ভাব রয়েছে। এরপর থেকে তাদের সংসার খুব ভালো চলতে শুরু করে, কিন্তু কিছু সুন্দর মুহূর্ত আর কিছু সুন্দর বিষয়গুলোর সাথে তারা তাদের সময়গুলো খুব ভালোভাবেই উপভোগ করতে শুরু করে। শ্রুতি কিছুদিন পরেই আবার তার চাকরিতে জয়েন করে। সে সকালবেলা ঘুম থেকে উঠে শিবার জন্য নাস্তা বানায়, আর শিবা তাকে অফিসে ড্রপ করে বাড়ি ফিরে আসে। অর্থাৎ এক কথায় বলতে গেলে শিবা একদম হাউস হাজব্যান্ডের মতো হয়ে গিয়েছে, আর শ্রুতি জব সেক্টরে কাজ করছে। অফিসের সবাই শ্রুতিকে তার নতুন বিয়ের জন্য বেশ অভিনন্দন জানায়, কিন্তু তার কিছুক্ষণ পরেই যখন সে কাজে ঢুকে পড়ে, তখন তার মোবাইলে একটা আননোন নাম্বার থেকে কিছু বাজে বাজে মেসেজ আসতে শুরু করে। সে বলছে যে তোমার বিয়ে হয়ে গেল আর আমি জানতেও পারলাম না। হ্যাঁ, যাই হোক, বিয়ের সাজে তোমাকে বেশ হট লাগছিল। মূলত এর থেকেও বেশ বাজে কিছু কথা বলছিল সে, সেগুলো না হয় স্কিপ করলাম। আবার ওদিকে দেখা যায় শ্রুতির বাসায় একটা কাজের বুয়া এসে শিবাকে জানায় যে আজ থেকে নাকি এই ঘরের সকল কাজ সে করবে। শ্রুতি নাকি তাকে কাজে রেখেছে। এরপর থেকে তাদের দুজনের রেগুলার লাইফ খুব সুন্দরভাবে যেতে শুরু করে। শ্রুতি জানে যে শিবার কাছে টাকা নেই, তাই সে প্রতিদিন তার জন্য পকেট মানি রেখে যায়। তাছাড়াও শ্রুতি কখনোই তাকে এই খোঁটা দেয় না যে সে তো একটা টাকাও কামাই করে না, সারাদিন ঘরে বসে থাকে, বরং সবসময় শিবাকে সাপোর্ট করে। কিন্তু মনে মনে সেও চায় যেন শিবা কোনো একটা জব করুক। আর এসবের মধ্য দিয়ে শ্রুতির এরকম সাপোর্টিভ আচার আচরণের মধ্যে শিবা খুবই আনন্দের সাথে দিন পার করতে শুরু করে। তা কিছুদিন পর শ্রুতি দেখতে পায় যে তার অফিসে নতুন একটা পোস্ট খালি হয়েছে, সেখানে নাকি তারা নতুন একজনকে চাকরি দেবে। তাই শ্রুতি তার হাজব্যান্ড অর্থাৎ শিবার জন্য সেই পোস্টের কথা বলে, কারণ এই চাকরিটা হয়ে গেলে তাদের দুজনের জন্যই খুব ভালো হবে। দুজনে একসাথে অফিসে যেতে পারবে আর নিজেদের আশেপাশেই থাকতে পারবে। তাই শিবাও তার কথা মতো এর প্রিপারেশন নিতে
দিতে শুরু করে। আর অবশেষে তার ইন্টারভিউয়ের দিন চলে আসে। শ্রুতি বাইরে থেকে খুবই টেনশন করছিল যে শিবা তার ইন্টারভিউ ঠিকঠাক মতো দিতে পারবে কিনা। তবে শিবা তার ইন্টারভিউ শেষ করে বাইরে বের হয়ে শ্রুতিকে জানায় যে সে নাকি সবকিছু একদম অ্যাকুরেট অ্যান্সার দিয়েছে আর এই চাকরি তার হবেই। সবাই নাকি তার প্রশংসাও করেছে। তারপর আমরা ভেতরে দেখতে পাই একজন এমপ্লয়ি, তার নাম হলো রেডি। সে ওখানে থাকা সকলের ইন্টারভিউয়ের বিষয়পত্রগুলো নির্দিষ্ট লকারে রাখতে যাচ্ছিল। আর যাওয়ার সময় রাস্তায় সেখানে তাদের ম্যানেজার, যার নাম হলো সুরেশ, সে তাকে আটকে নেয়। তাকে জিজ্ঞাসা করে ওখানে কি কথাবার্তা হলো রে, তারা কাকে সিলেক্ট করবে বলে মনে হচ্ছে। যা শুনে সেই এমপ্লয়ি তাকে জানায় যতটুকু মনে হচ্ছে শ্রুতির হাজব্যান্ড শিবাকে সিলেক্ট করা হবে। যা শুনতে পেরে তার হাত থেকে সে সবগুলো ফাইল নিয়ে নেয় আর সেখান থেকে শিবার কাগজপত্র হাতে নিয়ে সে ছিঁড়ে ফেলে। বলে আমি কখনো এটা সহ্য করতে পারবো না যে শ্রুতির হাজব্যান্ড এই অফিসে চাকরি নিক আর সারাটা দিন তাদের দুজনের গুটারগু চলুক। আসলে এই সুরেশই হলো সেই আননোন নাম্বার থেকে মেসেজ করা সেই ব্যক্তি যে প্রায় সময়তেই শ্রুতিকে অশ্লীল মেসেজ করে ডিস্টার্ব করে। আর যেহেতু সুরেশ তাদের ম্যানেজার, তাই সুরেশের এই কাজে সেই এমপ্লয়ি কিছুই করতে পারে না। সুরেশ তাকে বুঝিয়ে দেয় যে সে যদি এই সাক্ষ্য দেয় যে শ্রুতির হাজব্যান্ড খুব খারাপ করেছে আর তাকে এই চাকরিতে নেওয়া ঠিক হবে না, তাহলে নাকি তার প্রমোশনের ব্যবস্থা করে দেবে। যার কারণে পরবর্তীতে শ্রুতি যখন তাদের কোম্পানির বসের সাথে বিষয়টা নিয়ে কথা বলতে যায়, তখন ওই এমপ্লয়ি তাদেরকে বলে যে শিবা নাকি খুব খারাপ ইন্টারভিউ দিয়েছে, তার মধ্যে ওভার কনফিডেন্স বেশি ছিল আর এজন্য নাকি যারা তার ইন্টারভিউ নেওয়ার দায়িত্বে ছিল তারা তার ফাইলপত্রও রাখেনি, কারণ শিবা নাকি তাদের সাথে বেয়াদবি করেছে, অর্থাৎ তার চাকরিটা হবে না। কিন্তু শ্রুতি তো জানতো না যে এই সব কিছু বানানো মিথ্যা কথা, যার কারণে তার ভেতরে খুবই রাগ হয়। আর এই প্রথম শিবার ওপর সে সিরিয়াসভাবে রাগ হয় যে সে আসলেও একটা অকর্মা ছেলে। কিন্তু শিবা তো এত কিছু জানে না। সে আজকে শ্রুতির জন্য একটা সারপ্রাইজ রেখেছিল, অনেক কিছু তার জন্য রান্না করে রেখেছিল। কিন্তু বাসায় আসার পর শ্রুতি ছোট ছোট বিষয় নিয়ে তার সাথে ঝগড়া করতে শুরু করে। এই চেয়ারের উপর সে ভিজা তোয়ালে কেন রেখেছে এই নিয়ে তার উপর শ্রুতি চটে যায়। শিবা তার জন্য আজকে অনেকগুলো রান্না করেছিল, কিন্তু এই শুনে শ্রুতি জানায় তার নাকি কোনো ইন্টারেস্ট নেই তার রান্না খাবার। সে ইন্টারভিউতে কি করেছে, কিন্তু শিবা তো জানে যে তার ইন্টারভিউ খুব ভালো হয়েছে। কিন্তু এই শুনে শ্রুতি আরও রেগে যায়। সে তার কোনো কথাই বিশ্বাস করে না, বলে ঘোড়া রান্না ভালো হয়েছে, অফিসের সবাই নাকি তাকে আর শিবাকে নিয়ে মজা করছে। এমনকি রাগের মাথায় একসময় শ্রুতি তাকে আজ প্রথম খোঁটা দিয়ে কথা বলে, সারাদিন তো ঘরে বসে বসে 3 বেলা খাবার খাও আর আলসের মতো টিভি দেখো, তোমার যদি চাকরি করতে মনে না চায় তাহলে আমাকে বলেই দিতে, আমি আমার দিকটা ম্যানেজ করে নিতাম। আর এই বলতে বলতেই সে শেষে বলে ওঠে আসলেও তুমি একটা অকর্মা ছেলে। আর এই কথাটা শিবার একদম ভেতরে এসে লাগে, কারণ তার বাবা সবসময় তাকে এই একই কথা বলে এসেছে, যেখানে সে মন থেকে বিশ্বাস করে রেখেছিল যে শ্রুতি তাকে ভুল বুঝবে না, কিন্তু সেও তাকে আজ এমন একটা কথা বলল। এ কারণেই সে রাতে শিবা ঘর থেকে বেরিয়ে যায় আর তার বন্ধুর সাথে একটা শান্ত জায়গায় দুষ্টু পানি খেতে শুরু করে। আর খাওয়া দাওয়া শেষ করে সে যখন বাইক নিয়ে বাসায় ফিরছিল, তখন রাস্তায় পুলিশ তাকে মদ্যপান করে বাইক চালানোর অপরাধে গ্রেফতার করে। পরদিন সকালে শিবা ঘুম থেকে উঠে দেখতে পায় শ্রুতি থানায় তাকে ছাড়ানোর জন্য এসেছে। সেখানে ড্রিঙ্ক করে গাড়ি চালানোর বিষয় নিয়ে তাদেরকে পুলিশ অনেকটা জ্ঞান দেয়। এমনকি সে গতরাতে অতিরিক্ত মদ্যপান করে ফেলেছিল, যার কারণে সকালে তার বমি হয়ে যায়। আর এই সব বিষয়ে এখন শ্রুতি একদম মন থেকেই তাকে অপছন্দ করতে শুরু করেছে, কারণ প্রথমত সে এখনো বেকার হয়ে পড়ে আছে, আর দ্বিতীয়ত সে নেশা পানি করে, সেটাও শ্রুতি আগে জানতো না, এখন জানতে পেরেছে। সেদিন শ্রুতি তার সাথে একটা কথাও বলে না, এমনকি রাতের বেলাও শ্রুতি চুপচাপ তার সাইডে শুয়ে থাকে। শিবার সাথে সে একটা কথাও বলে না, আর এমনটাই তারপর চলতে শুরু করে, যার কারণে শিবা একের পর এক অনেকগুলো কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লাই করে, কিন্তু কোথাও তার তেমন কোনো সুযোগ হয়ে উঠছিল না। যার কারণে একদিন শ্রুতি নিজে থেকেই তার এক বান্ধবীর সাথে কথা বলে, যেখানে তার বান্ধবী শ্রুতিকে একটা কোম্পানির কথা জানায়, যেখানে নাকি তারা নতুন এমপ্লয়ি নিচ্ছে। তাই শ্রুতির কথা মতো শিবা সেখানে ইন্টারভিউ দিতে যায়। তবে দেখা যায় সেখানে বিশাল ধরনের এক সিন্ডিকেট চলছে। শিবা জানতে পারে তার জব নাকি একদম পাক্কা হয়ে যাবে, কিন্তু সেজন্য তাকে 10 লক্ষ টাকার জামানত রাখতে হবে। আর এই কথা যখন শ্রুতি জানতে পারে, তখন সে শিবার জন্য তার এই পর্যন্ত জমানো সকল সঞ্চয় তাকে দিয়ে দেয়। শিবাকে সে 10 লক্ষ টাকার একটা চেক দিয়ে দেয়, আর তারপর দিন শিবা ব্যাংকে সেই চেক থেকে টাকা তুলতে যায়। আর সেই টাকা নিয়ে যখন সে তার বাইকে বসতে যাবে, তখনই একটা ছিনতাইকারী তার ব্যাগটা নিয়ে পালিয়ে যায়, যার কারণে সাথে সাথেই শিবা সেই চোরের পিছু নেয়। কিন্তু একসময় সে বুঝতে পারে সেই চোরটা তার হাতছাড়া হয়ে গিয়েছে, সাথে তার 10 লক্ষ টাকা। যার কারণে কিছু বুঝতে না পেরে শিবা তার বন্ধুকে নিয়ে পাশের একটা পুলিশ স্টেশনে যায়, আর সেখানে তার টাকার জন্য একটা জিডি করায়। কিন্তু সেখানকার পুলিশ তার এইসব কথায় তেমন কোনো অ্যাকশন নিতে আগ্রহী নয়, যার কারণে এখন সে কি করবে কিচ্ছু বুঝে উঠতে পারে না। তাই শিবা শ্রুতির কাছে সবকিছু সত্য বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে তার বন্ধুকে নিয়ে যায় যেন শ্রুতিকে বিশ্বাস করাতে পারে। কিন্তু শ্রুতি যখন ঘরের দরজা খোলে, তখন তার হাতে রান্নাঘরের একটা চাকু ছিল, কাজের কারণেই সে রেখেছিল। কিন্তু এই দেখে শিবার বন্ধু একদম ভয় পেয়ে যায়, না
না জানি সত্য কথা বললে সে তার কি অবস্থা করবে। তাই সে বলে ওঠে, আরে ভাবি, শিবার চাকরি হয়ে গিয়েছে। যার কারণে এবার শ্রুতিও কিছুটা টেনশন মুক্ত হলো। কিন্তু এই ঘটনায় শিবা একদম বলদ হয়ে যায়, সে তার বউকে সত্য কথাটাও বলতে পারলো না। তার কিছুদিন পর একদিন শ্রুতি যখন তার ডেস্কে বসে কাজ করছিল, তখন সেই আননোন নাম্বার থেকে আবারও তার কাছে বাজে বাজে কিছু মেসেজ আসে। যার কারণে এবার শ্রুতি বুঝে যায় যে অবশ্যই হয়তোবা এই অফিসের কেউ তাকে এইসব মেসেজ করছে। তাই শ্রুতির বান্ধবী পুরো অফিস ঘুরে ঘুরে চেক করতে শুরু করে যে এখানকার কে তার মেসেজিং নিয়ে ব্যস্ত। আর সেখানে সে দেখতে পায় তাদের ম্যানেজার এইসব করছে। যার কারণে পরবর্তীতে শ্রুতি সেখানে এসে তাকে এইসব বন্ধ করতে বলে, না হলে নাকি সে পুলিশে খবর দেবে। কিন্তু এই বদমাইশ তার এইসব কথা শুনেও তেমন কোনো রিয়্যাক্ট করে না, বরং তাকে উল্টো আরও বাজে বাজে কথা বলতে শুরু করে। আর তাকে হুমকি দেয় যে যদি সে কিছু উল্টাপাল্টা করে তাহলে নাকি তাকে সে চাকরি থেকেই বের করার ব্যবস্থা করবে। যা শুনে শ্রুতি কিছুই বুঝতে পারে না, কারণ প্রথমত ঘরে তার জামাইটা একদম অকর্মা, নতুন নতুন চাকরি পেয়েছে, কয়দিন টিকে কে জানে। এই জন্য সে চুপচাপ ওখান থেকে চলে আসে। আর অপরদিকে শিবা খুবই ঝামেলার মধ্যে সময় কাটাচ্ছিল। এক তো তার চাকরিটা হলো না, আর অপরদিকে সে তাকে বলতেও পারলো না যে সেই 10 লাখ টাকা ছিনতাই হয়ে গিয়েছে। তবে সেই কোম্পানির একজন এমপ্লয়ের সাথে শিবার বন্ধুর ভালোই পরিচয় ছিল, আর তাকে সমস্ত কিছু খুলে বলার পর সে ছেলেটা শিবাকে একটা বুদ্ধি দেয় যে সে তার জন্য একটা ফেক মেল তৈরি করে দিতে পারবে, যার মাধ্যমে সে তার বউকে বোঝাতে পারবে তার চাকরিটা হয়ে গিয়েছে। আর মাস শেষে টাকার জন্য শিবা চাইলে তার ক্যাব বুকিংয়ের কাজ শুরু করতে পারে। তার একটা গাড়ি আছে, চাইলে শিবা ওটাকে ব্যবহার করতে পারে, তবে পেট্রোলের খরচ সে দিতে পারবে না। এরপর থেকে শিবা তাই করে। বাসায় সেদিন শ্রুতি যখন সেই কোম্পানি থেকে আসা ওই ফেক মেলটা দেখতে পায়, তখন সে খুব খুশি হয়। সে বিশ্বাস করে নেয় তার হাজব্যান্ডের চাকরিটা হয়ে গিয়েছে। যার কারণে শ্রুতি তার অফিসের সবাইকে মিষ্টি খাওয়ায় আর শিবার জন্য নতুন জামা কাপড় কিনে দেয়। কিন্তু এইসবে শিবার মধ্যে কেমন যেন একটা গিল্টি ফিল হচ্ছিল। কিছুদিন পর তাদের সেই ফ্ল্যাটে দুজনের বাড়ির লোকজনেরা বেড়াতে আসে, যেখানে শিবার বাবা শিবার নতুন চাকরির কথা শুনে খুব খুশি হয়। কিন্তু তারা তো এটা জানে না তাদের ছেলে কোনো কোম্পানিতে বড় সেক্টরে নয়, বরং সাধারণ একজন ক্যাব ড্রাইভার হিসেবে কাজ করছে। একদিন শিবার গাড়িতে একটা লোক এসে উঠে। লোকটা ইন্টারভিউয়ের জন্য তাড়াহুড়ো করে তার অফিসে যাচ্ছিল, কিন্তু যাওয়ার সময় লোকটা জানতে পারে প্রথমে নাকি কোম্পানি থেকে তাকে মোবাইলের মাধ্যমে ইন্টারভিউ নেওয়া হবে। আর এখানে লোকটার এরকম অস্থিরতা দেখে শিবা তাকে বিষয়টা নিয়ে জিজ্ঞাসা করে। আর যখন লোকটা তাকে সম্পূর্ণ বিষয় খুলে বলে, তখন সে বুঝতে পারে যে তার ইন্টারভিউতে যে সাবজেক্ট, যে বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে, কিছুদিন আগে শিবা সেই বিষয় নিয়ে ইন্টারভিউ দিয়েছিল, আর খুব ভালো মতোই দিয়েছিল। সেজন্য শিবা লোকটার সাহায্য করার চিন্তা ভাবনা করে। কোম্পানি থেকে যখন লোকটাকে কল দেওয়া হয়, তখন তার বদলে শিবা সেই কলটাকে রিসিভ করে আর সেই লোকটার পক্ষ হয়ে খুব সুন্দরভাবে তার ইন্টারভিউ দেয়। যার কারণে লোকটাও অবাক হয়ে যায়, কারণ ফোনে কথা বলেই কোম্পানি লোকটাকে চাকরির জন্য অ্যাকসেপ্ট করে নিয়েছে। কিন্তু কোম্পানি তো এটা জানে না এতক্ষণ সেই লোকটা নয়, বরং অন্য একজন তাদের সাথে কথা বলেছে। তাই লোকটা তাকে খুশি হয়ে খাবার খাওয়াতে নিয়ে যায়। আর তখনই অপর দিক থেকে তার মোবাইলে শ্রুতির কল চলে আসে। শ্রুতি বলে যে সে নাকি তার অফিসের নিচে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু তখন তো শিবা ছিল অন্য একটা জায়গায়। তাই সে তাড়াহুড়ো করে তার সেই অফিসের দিকে যেতে শুরু করে। আর সৌভাগ্যক্রমে সেখানে শিবার সেই পরিচিত ছেলেটাও শ্রুতিকে দেখতে পায়, আর সে তাকে কথাবার্তার মাধ্যমে ব্যস্ত রাখে। ততক্ষণ শিবা রেডি হয়ে তাড়াহুড়ো করে সেখানে শ্রুতির সঙ্গে দেখা করতেও চলে আসে। তবে সেখানে টুকটাক কথাবার্তা বলে সব কিছু স্বাভাবিক হওয়ার পর শ্রুতি তার অফিসটা একবার ঘুরে দেখতে চায়, যেখানে তাদের দুজনের কেউই তাকে না করতে পারে না। তবে তার ভাগ্য ভালো ছিল যে এই ছেলেটার সাথে তার পরিচয় আছে, যার কারণে তার বদৌলতে শিবা এমন অভিনয় করে যে এটা তার অফিস এবং এটা তার ডেস্ক। যাক, এবারের মতো তো সে বেঁচে গেল। কিন্তু একদিন বাসায় সে শ্রুতিকে খুবই বিরক্ত দেখতে পায়। শ্রুতি যখন ফ্রেশ হতে যায়, তখনই সে তার মোবাইল যখন চেক করে, তখন দেখতে পায় তার ম্যানেজার সুরেশ তাকে খুব বাজে বাজে কিছু পিকচার পাঠিয়েছে। সে বুঝতে পারে কেন তার বউ মাঝে মাঝে এত বিরক্ত থাকে। তাই সে পরবর্তীতে সেই সুরেশের সাথে দেখা করে তাকে উদম পেটাতে শুরু করে। কিন্তু এরই মাঝখানে কিভাবে যেন সেই সুরেশ জানতে পেরে গিয়েছে যে শিবা কোনো কোম্পানিতে নয়, বরং একটা ট্যাক্সি ড্রাইভারের মতো কাজ করে। সেজন্য সে বেশ চিন্তিত, যদি কোনোভাবে সুরেশ শ্রুতিকে তার নামে এসব বলে দেয় তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। তাই সে নিজেই শ্রুতিকে সমস্ত কিছু খুলে বলার কথা চিন্তা করে। তাই সেদিন শ্রুতির অফিসের নিচে গিয়ে সে শ্রুতিকে কল দেয় যে নিচে তার সাথে যেন সে দেখা করে। অফিসে তখন একটা মিটিং চলছিল, কিন্তু তখনই সবার সামনে সুরেশ শিবার সেই সিক্রেটটা রিভিল করে দেয়। এমনকি সে সবাইকে বলে যে সে এটা জানতে পেরেছিল বলেই নাকি শিবা তাকে অনেক মারধর করেছে, যে সে যেন কাউকে এটা না বলে। আর এই শুনে অফিসের সবাই তাকে হ্যান ত্যান বলতে শুরু করে। যার কারণে সোজা তখন শ্রুতি অফিসের নিচে গিয়ে তার সাথে দেখা করে শিবাকে একটা চর কষিয়ে দেয়।
শিবাকে সে একটা কথাও বলতে দেয় না, সে তাকে এক মুহূর্ত আর বিশ্বাস করতে চায় না। আর সেখান থেকে আবারও তাদের দুজনের মধ্যে কথাবার্তা একদম বন্ধ হয়ে যায়। কিন্তু এবার যেন শুধুমাত্র রাগের কারণে নয়, বরং এক অভিমান থেকেই শ্রুতি তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এমনকি এই ঘটনার মাঝখানেই একদিন হঠাৎ শ্রুতির মা মারা যায়, যার কারণে শ্রুতি আরও ভেঙে পড়ে। তারপর একদিন শ্রুতির বাবা খেয়াল করে যে শ্রুতি শিবার সাথে তেমন কথা বলে না। সে বুঝতে পারে হয়তোবা তাদের মধ্যে কোনো না কোনো ঝামেলা হয়েছে, যার কারণে শ্রুতির মায়ের অন্তিম সংস্কারের পর শিবা শ্রুতিকে তার বাবার সাথেই কদিন থাকতে বলে। অর্থাৎ বলা যায় সব দিক থেকেই যেন তার সম্পর্কের মধ্যে সবকিছু একটা বাধা হয়ে আসতে শুরু করেছে। তবে হ্যাঁ, সব খারাপের মাঝখানে একটা ভালো হওয়ার অপেক্ষা সবসময় থেকেই যায়। শ্রুতি তো তার মা মারা যাওয়ার কারণে অফিস থেকে কিছুদিন ছুটি নিয়েছে, কিন্তু এরই মাঝখানে অফিসে কিছু পোস্টের অদল বদল হয়। যেখানে মনে আছে গল্পের শুরুর দিকে শিবার ইন্টারভিউয়ের কাগজ যেই এমপ্লয়ের সামনে সুরেশ ছিঁড়ে ফেলেছিল, আর তাকে কথা দিয়েছিল যে এই কথা গোপন রাখলে, তার কথা মতো চললে তার প্রমোশনের ব্যবস্থা করে দেবে। হ্যাঁ, তার নাম হলো রেডি। সে আজকে রেডিকে তার পোস্ট থেকে সরিয়ে ডিমোশন করিয়ে সুরেশ অন্য একটা মেয়েকে প্রমোশন দিয়ে দেয়, যেটা সে কোনোভাবেই মেনে নিতে পারে না। অপরদিকে শ্রুতির বাবা শ্রুতিকে রাতের বেলা রিসেন্টলি ঘটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে জিজ্ঞাসা করে। শ্রুতির কাছে সে তাদের পারিবারিক ঝামেলা নিয়ে জিজ্ঞাসা করে, যেখানে শ্রুতি তাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই জানায় যে তার জামাই এখন এমন করছে। আর এখানেই সে শ্রুতিকে কিছু কথা বলে। আসলে শুরু থেকেই শ্রুতি এটা জানতো না যে তার বাবা কেন এত সহজে তার কথায় রাজি হয়েছিল, কেন সে এত সহজে শিবার সাথে তার বিয়ে দিয়েছিল। সে বলে, দেখ মা, শিভার বাবা আমাকে শুরুতেই বলেছিল যে শিবা নাকি চাকরি করে না, সে কোনো চাকরি পাচ্ছে না, আর একটু সময় চায় নিজের সেটেল হয়ে তারপর তোকে বিয়ে করবে। কিন্তু সেখানে সে নিজেই তাদেরকে রিকোয়েস্ট করেছিল যে শ্রুতির মায়ের নাকি খুব ইচ্ছা ছিল সে তার মেয়ের বিয়ে দেখে যাবে। সে আরও বলে, শিবা চাকরি করে না ঠিক আছে, হতে পারে সে অকর্মা, কিন্তু আমি যতটুকু জানি সে তোমায় ভালো রাখতে পারবে, সে তোমায় ভালো রাখতে চায়। তুমি তাকে যেই 10 লাখ টাকা দিয়েছো সেটা সত্যি সত্যিই সে হারিয়ে ফেলেছিল, সেটা সত্যি সত্যি চুরি হয়েছিল। আমি থানায় জিডি দেখেছি, কিন্তু এত কিছুর মাঝেও আমি এটা বলতে পারি যে ছেলেটা তোমাকে মন থেকে ভালোবাসে। এমনকি সে নিজের কথাও বলে যে যখন শ্রুতির মাকে সে বিয়ে করেছিল তখন তার কাছেও কোনো চাকরি অথবা কোনো টাকা পয়সা ছিল না, বরং শ্রুতির মা সবসময় তাকে সাপোর্ট করেছিল। সে তাকে আরও বলে, হয়তোবা শিবা এখনও কিছু করে উঠতে পারছে না, কিন্তু ও চেষ্টা করছে, না হলে গাধার মতো কেন ক্যাব ড্রাইভিং করবে সারা রাত সারা দিন? সে এত কষ্ট করে কামাই করতে যাবে কেন? শুধু তুমি যেন কষ্টে না থাকো সেটাই সে চিন্তা করে। আর এই শুনে আজকে শ্রুতি নিজের ভুল বুঝতে পারে। এমনকি তার পরদিন আবার তার অফিসের সেই রেডি ছেলেটা শ্রুতিকে আজকে কল দিয়ে তার সব সত্য কথা জানিয়ে দেয় যে তার ম্যানেজার সুরেশ নাকি ইচ্ছা করেই শিবার ইন্টারভিউয়ের বিষয়ে সকল মিথ্যা ছড়িয়েছে। শিবা নাকি খুব ভালো ইন্টারভিউ দিয়েছিল, শিবাকে তারা খুব পছন্দ করেছিল, কিন্তু সেখানে সুরেশ সেটাকে নষ্ট করে ফেলেছে। যা শুনে এবার শ্রুতি তার সকল ভুল যেন একসাথে বুঝতে পারে। এতদিন সে শিবাকে শুধুমাত্র দোষ দিয়ে এসেছে, কিন্তু তার তেমন কোনো দোষ ছিলই না। সে সোজা তাদের অ্যাপার্টমেন্টে চলে যায়, কিন্তু সেখানে শিবা নেই। তারপর সে শিবার বন্ধুদের সাথেও দেখা করে, কিন্তু তারাও কিছু বলতে পারে না। আর তখনই শ্রুতির মনে পড়ে যায় যে শিবার মন খারাপ হলে সে একটা জায়গায় গিয়ে বসে থাকে, তাই শ্রুতি সেখানেই যায়। আর হ্যাঁ, শিবা এখানেই একা একা দাঁড়িয়েছিল। শ্রুতি সবার প্রথমে গিয়ে তাকে জড়িয়ে ধরে আর তার কাছে ক্ষমা চায়, বলে, তোমার চাকরি হোক আর না হোক আগে আমাকে ক্ষমা করো, আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমি আর কখনো তোমার সাথে এমন করব না। যাক, এর মাধ্যমে তাদের সম্পর্কটা ঠিক হয়ে গেল। আর সেখান থেকে আবারও কয়েকটা দিন পার হয়ে গেলে হঠাৎ শিবার মোবাইলে বালা নামক একটা ব্যক্তির কল চলে আসে। মনে আছে, বালা হলো সেই লোকটা যাকে আজ থেকে 4 মাস আগে একদিন শিবা মোবাইলে ইন্টারভিউ দিয়ে সাহায্য করেছিল। সে তাকে কল করে তার সাথে দ্রুত দেখা করতে বলে। আর দেখা হওয়ার পর শিবা জানতে পারে যে ওই ঘটনার পর নাকি বালার দক্ষতার কারণে তার আরও 2বার প্রমোশন হয়েছে, আর তার কোম্পানিতে নাকি ভালো একটা পোস্ট খালি আছে, যেখানে বালা তার বসের কাছে শিবার জন্য সুপারিশ করেছে, যার কারণে আজ শিবা ভালো একটা চাকরি পেয়ে গেল। আর হ্যাঁ, এরপর থেকেই তাদের দুজনের লাইফটা খুব সুন্দরভাবেই কাটতে শুরু করে। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। তা গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে আরও একটা গল্প ভেসে উঠেছে, যেখানে একটা 65 বছরের বুইরা মাত্র 23 বছরের একটা মেয়েকে বিয়ে করে ঘরে আনে, আর তারপর বুইরার সাথে এমন সব কাণ্ডকীর্তি হয় যা দেখলে আপনার মাথা ঘুরে যাবে। তাই চাইলে ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর অবশেষে ভিডিওটা আপনি এই পর্যন্ত দেখেছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ।